এই স্বৈরাচারের পতন তো শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ছিল না, এই স্বৈরাচারটা কিন্তু একটা ইন্ডিয়ান প্লান্টেড স্বৈরাচার ছিল। আমরা দেখছি ভারতের মিডিয়া এবং বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ হাসিনার যে গ্রুপ, এই সবার মিলিত একটা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এখন সক্রিয় আছে। তারা অতি উৎসাহী হয়ে আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা সবসময়, বিশেষ করে বিজেপি সরকার থাকা অবস্থায় সবসময় তারা নক দলে আসছে, এবং এখনো তারা এটা করছে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলার যে মামলাটা, এই মামলাটার যারা অ্যাকুইজড, মানে যারা আসামি, তারা তো ন্যায় বিচার পাওয়ার তাদের অধিকার আছে। চট্টগ্রামে আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর যে হামলা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম, যেমনটা বলছিলাম। এবং এর মধ্যে 70 জন আইনজীবী এবং 2 জন সাংবাদিকও রয়েছেন। এই যে আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই ঘটনাটি আপনি ফলো করেছেন, ইব্রাহিম খলিল। জি, চট্টগ্রামে আপনার যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, যে আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, আসলে প্রত্যেকটা ঘটনায় কিছু পরিকল্পনাকারী থাকে। যেমন এই হত্যার পিছনে আপনি যারা পরিকল্পনা ছিল তারাও আছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারাও ছিল। তো আজকে দেখলাম যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বা প্রশ্নটা আসতেছে যে সাংবাদিক এবং কিছু আইনজীবী যাদের নাম আসছে, তারা এই ঘটনার সাথে জড়িত কিনা। তো জড়িত কিনা এটা তো আসলে তদন্তের বিষয়। যেহেতু মামলা হয়েছে, এটা তাদের পরিকল্পনা ছিল, তাদের সরাসরি অংশগ্রহণও থাকতে পারে, পরিকল্পনাও থাকতে পারে, তাদের ইন্ধন থাকতে পারে, তাদের উস্কানি থাকতে পারে। হত্যায় যেহেতু তাদের একটা অংশগ্রহণ যেভাবেই আসুক না কেন আসছে, সেই হিসাবে মামলা আসছে তার আর কি। এটা তদন্তের বিষয়। তদন্তে যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ হয়, তাহলে তো তাদের বিরুদ্ধে আর পুলিশ ব্যবস্থা নিবে না বা চার্জশিট দিবে না আর কি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই বিষয়টি দেখেছেন, পুরো ঘটনাটি, এবং এই মামলার বিষয়টিও আমি কিছুক্ষণ আগে তুলে ধরলাম, এবং নিশ্চয়ই আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশের। আপনি কি বলবেন এই বিষয়ে? আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধেও যে মানে এই মামলায় অভিযোগ আনা হলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, অথবা আপনার কি মনে হয়? না, মামলা তো যাদের এই ঘটনার সাথে যাদের অংশগ্রহণ আছে, ইব্রাহিম খলিল, আমি একটু যেমন আলাউদ্দিন, আমি। জি আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যাচ্ছিলাম, আপনার সাথে তো এই বিষয়ে আলোচনা করলাম। জি আলাউদ্দিন মোহাম্মদ, শুনতে পাচ্ছেন আশা করি। জি জি, শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ আশফাক ভাই। এখানে যে ঘটনাটি ঘটেছে, আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে ফেলার মতো ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো ফাঁদে পা না দিয়ে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গার দিকে না গিয়ে এবং শান্তিপূর্ণভাবে আদালতের মাধ্যমেই বিচার বিভাগের উপর আস্থা রেখে যেই একটা বিরল নজির স্থাপন করেছে, সেজন্য আমি প্রথমেই বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমরা আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই কাজগুলো সত্যিকার অর্থেই এই অপপ্রচারের জবাব দিচ্ছে, তো সেই জায়গাটাকে আমি এখানে হাইলাইট করতে চাই। নাম্বার টু হলো যে, এখানে যেই মামলা হয়েছে, এই মামলা সত্যিকার অর্থে যে মামলার মেরিট তো আসলে বিজ্ঞ আইনজীবী বড় ভাই তিনি বললেন, একটা হচ্ছে মামলায় যারা অপরাধী, আর ঘটনাটি ঘটেছে একজন আইনজীবীর উপরে, এবং উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী। তো সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে এটার সাথে যুক্ত যারাই আছে, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, নাকি আসলে কারা, সেটা দেখা আমাদের কাজ না। আমাদের কাজ হলো যে প্রকৃত অপরাধী কিনা, এই ঘটনার সাথে যুক্ত কিনা, সেটা দেখা হলো মূল বিষয়। এবং আহ, নিশ্চয়ই বিজ্ঞ আদালত যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দিবে বলে আমার বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসি আরেকটি বিষয় নিয়ে। যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা আসামিদের ডেথ রেফারেন্স, যেটা মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় রবিবার জানা যেতে পারে, যেমনটা আমরা দেখলাম, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। যদি এই বিষয়ে আপনার কিছু জানা থাকে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অথবা জানাতে চান আপনি এই বিষয়ে, যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আমি এই মামলার বিষয়ে দর্শকদের যে বিষয়টা বলবো আর কি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বিগত 15 বছর, 16 বছর আদালতের প্রতি যে আস্থা ছিল, আস্থাটা হারিয়ে ফেলছে তারা। তো আমরা বর্তমান যে সরকার আছে,
অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, ডিটার্ম গভর্নমেন্ট, এই এই গভর্নমেন্টের কাছে মানুষের প্রত্যাশা নেই বিচার। যেই দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকে না, সেই দেশের মানে মানুষের সর্বশেষ যে আশ্রয়স্থল বিচার ব্যবস্থা, আমি একজন আইনজীবী হিসেবে গত 15 বছর এটাই দেখে আসছি। মানুষের সেই আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এখন জি ইব্রাহিম খলিল, আপনার 21শে সাউন্ডটা আগস্টের একটু যে কম আসছে গ্রেনেড আপনার। হামলার যে মামলাটা, জি ইব্রাহিম খলিল, আপনার সাউন্ডটা একটু এই কম মামলাটা আসছে, আপনি একটু জোরে কথা বলবেন অথবা আপনার সাউন্ডটা মনে হয় একটু বাড়াতে জি জি হবে। জি 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 21শে আগস্টের যে গ্রেনেড হামলার যে মামলাটা, এই মামলাটার যারা অ্যাকিউজড, মানে যারা আসামি, তারা তো ন্যায় বিচার পাওয়ার তাদের অধিকার আছে। তো তারা ডেট রেফারেন্স শুনানিতে আসছে, মামলা শুনানি হচ্ছে। মামলা শুনানি শেষ পর্যায়ে, মামলা রায়ের জন্য আছে। বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন, এটা আপনারা দেখতে পাবেন যে ন্যায় বিচার তারা পাবেন। আমরাও আশা করি যে তারা ন্যায় বিচার পাবেন আর কি। জি না, এটি আদালতের বিষয় আসলে, এই জন্যই আমি আদালতের বিষয়, জি এই এটা বিষয়টা নিয়ে আসলে আমাদের খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। তারপরে আমি, আলোচনা করার সুযোগ যেহেতু নেই। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি এই জন্য আপনার কাছে একটু জিজ্ঞেস করলাম যে আসলে যেহেতু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে রবিবার এই সম্পর্কে জানা যেতে পারে অতিরিক্ত অথবা বাড়তি কিছু তথ্য যদি আপনার কাছে থেকে থাকে এই সংশ্লিষ্ট, এই জন্য আপনাকে প্রশ্নটি করা। আমি একটু চলে যাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যেই বিষয়টি নিয়ে আসলে আপনি যেমনটা বলছিলেন প্রচার অপপ্রচারের যে বিষয়টি, আমরা এখন এই জায়গায় চলে যাই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে, সেটি দুই দেশের প্রতিবেশী দেশের মধ্যে আসলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়, এমনটাই পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। এবং যেসব ভারতীয় গণমাধ্যম এই কাজগুলো করছে অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি কি মনে করেন যে আসলে এই ভারতীয় গণমাধ্যমগুলো কেন এমন করছে অথবা তাদের আসলে উদ্দেশ্য কি? আলাউদ্দিন মোহাম্মদ। আসলে ভারতীয় গণমাধ্যম একটি তথ্য থেকে বলতে পারি যে ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্বে মিস ইনফরমেশন ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি প্রতিবেদন এসেছিল। তো এটা ছাড়াও আমরা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে যদি তাদের গণমাধ্যমের ভূমিকা দেখি, আমরা দীর্ঘদিন ধরে ভারতে একটা কথা আছে যে গদি মিডিয়া, হ্যাঁ, যে আসলে মিডিয়াগুলো কিভাবে খোলা একটি বিশেষ দলের পারপাস সার্ভ করতে যে ভূমিকা পালন করে তা নিয়ে ভারতের ভিতরেই কিন্তু বিতর্ক আছে। আর বাংলাদেশ প্রশ্নে যে জিনিসটা হয়েছে, আমরা আসলে বাংলাদেশে যে পতিত স্বৈরাচারের পতন দেখেছি, এই স্বৈরাচারের পতন তো শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ছিল না। এই স্বৈরাচারটা কিন্তু একটা ইন্ডিয়ান প্লান্টেড স্বৈরাচার ছিল। আমরা 2014 সালের নির্বাচন যেভাবে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি বাংলাদেশে এসে সাবেক একজন প্রেসিডেন্টকে জিম্মি করে নির্বাচনটা করে দিয়ে যায়, তারপর থেকে যা যা ঘটেছে তা প্রচ্ছন্ন ভারতের ইন্ধন, মদদ এবং সরাসরি সহায়তায় ঘটেছে। এবং বর্তমানে বাংলাদেশের যে স্বৈরাচার এবং তাদের যে রাজনৈতিক বড় যে নেতৃত্বটা ভারতে অবস্থান করছে, এই অবস্থান করায় এবং পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী সরকারের যে প্রপাগান্ডা সেল, সেগুলো এখন কলকাতা থেকে দিল্লি থেকে অপারেশন করছে। সেই জায়গায় ভারতের মিডিয়ার অপপ্রচার শুধুমাত্র ভারতের মিডিয়ার অপপ্রচার হিসেবে আমরা দেখছি না, আমরা দেখছি ভারতের মিডিয়া এবং বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ হাসিনার যে গ্রুপ, এই সবার মিলিত একটা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এখন সক্রিয় আছে। তো সেই অপপ্রচার আসলে বন্ধ করার একটা উপায় বাংলাদেশে জাস্টিস এনশিওর করা এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এখন ফ্রাজাইল ভঙ্গুর অবস্থায় আছে, প্রতিষ্ঠানগুলোকে অপারেশনাল করা, তাদেরকে শক্তিশালী করা, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে সেই সংস্কারগুলো কিভাবে আরো টেকসই করা যায় সেজন্য রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের মধ্যে একটি ঐক্যমত্য। এটি ছাড়া আসলে ইন্ডিয়ার এবং আমাদের যেই যে আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা লড়েছিলাম তাদের যেই মোকাবেলা করা, সেটা করা আসলে কঠিন হবে। জি আপনাকে ধন্যবাদ এবিএম ইব্রাহিম খলিল। আপনি যদি এই বিষয়ে একটু বলতে চান যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা আসলে বাংলাদেশের নানা প্রসঙ্গে কেমন দেখছেন আপনি, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ। ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকাটা, এই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা প্রশ্নবিদ্ধ তারা কাজ করছেন। আপনারা দেখবেন যে মানে বাংলাদেশকে নিয়ে তারা মানে উঠে পড়ে লেগেছে এমন একটা বিষয়। বাংলাদেশের যে ইন্টারনাল যে ম্যাটার গুলো, তাদের যতটুকু কথা বলার সুযোগ আছে,
তারা অতি উৎসাহী হয়ে আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা সবসময়, বিশেষ করে বিজেপি সরকার থাকা অবস্থায় সবসময় তারা নক গলে আসছে, এবং এখনো তারা এটা করছে। তাদের এই বিষয়গুলো শুধু আমরা না, আসলে বাংলাদেশের জনগণ এই বিষয়গুলো মানে এরকম এটা গ্রহণ অ্যাকসেপ্টেবল না আর কি তাদের। এটাই আমার মন্তব্য আর কি। জি, ধন্যবাদ। আমি একটু আবার আসতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাষ্ট্র মেরামত না করে যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে, তার এই কথার সাথে আপনি কতটা একমত, এবং আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের আসলে রাষ্ট্র মেরামতে কতটুকু করতে পারবে অথবা কতটুকু করণীয় আসলে? আমার এখানে শফিক ভাইয়ের এই মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি বলবো যে শুধুমাত্র কাঠগড়ায় দাঁড় করানো না, অলরেডি তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট তার সংস্কারের তার তার মূল এজেন্ডা কিন্তু সংস্কার। এটা কিন্তু যখন 8 আগস্টে সরকার শপথ গ্রহণ করে তখন নির্বাচন কোনো প্রাসঙ্গিক বিষয় ছিল না। তারপরে আমরা যদি দায়িত্বশীল যে বড় রাজনৈতিক দলগুলো তাদের এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচনটা প্রায়োরিটি ছিল না। এবং একই সাথে যদি আমি সেনা প্রধানের বক্তব্যগুলো ধরি, এবং সেনাপ্রধান বাংলাদেশের এই সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চেয়েছেন। এই সময়টা আসলে কিসের জন্য? এই সময়টা হলো মূলত বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো অলরেডি আপনার ধ্বংস হয়ে গিয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর কোনো জন আস্থা নেই, এবং প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত এই যে 100 দিন হলো, এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ বলেন কিংবা আমাদের প্রশাসন কিংবা অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এগুলো এখন পর্যন্ত অপারেশনাল না। এই অবস্থায় আসলে সরকারকে যদি কোনোভাবে বিদেশের শক্তির চাপে কিংবা আমরা যদি বলি যে রাজনৈতিক দলগুলোর মানে মাঠ পর্যায়ের মধ্যবর্তী শক্তির চাপে যদি নির্বাচন দিতে সরকার বাধ্য হয়, তাহলে বাংলাদেশ আসলেই আবার যেই যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফেলে যাওয়ার একটা সমূহ আশঙ্কা রয়ে গিয়েছে। সেই জায়গায় আমি স্পষ্ট করে বলতে চাই, এটা এটা শফিক আলম ভাইয়ের শুধুমাত্র বক্তব্য হতে পারে না, এটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় দায় হলো এই দেশকে, দেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে দেশ যাতে ভবিষ্যতে আর কোনো হোঁচট না খায়, ভবিষ্যতে এই সিস্টেমে যাতে কোনো নতুন স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য যতগুলো আপনার ইয়ে আছে, সুযোগ আছে, যতগুলো উপায় আছে, সবগুলো উপায়ে কাজ করে যেতে হবে। এবং যদি মনে হয় এই ইন্টারিম গভর্নমেন্ট তার কোনো জায়গায় মনে হচ্ছে সাপোর্ট পাচ্ছে না, কোন জায়গায় যদি সে দুর্বল অনুভব করে, তাদের উচিত জাতির সামনে স্পষ্ট করে বলা, তাদের উচিত এই গণঅভ্যুত্থানের সপক্ষ শক্তির কাছে খোলাসা করে বলা যে তাদের সাপোর্ট প্রয়োজন, তাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাপোর্ট প্রয়োজন, জনগণের কাছ থেকে সাপোর্ট প্রয়োজন, অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে সাপোর্ট প্রয়োজন। তারা খোলামেলা ভাবে এটা বলতে পারে এবং তাদের সাপোর্ট নিয়ে তাদেরকে এই কাজ সমাধান করেই এই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। এটা এটা খুবই সিরিয়াস বিষয়, এবং আমি শফিকুল আলমের বক্তব্যের সাথে পুরোপুরি একমত। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। আপনি কি মনে করেন রাষ্ট্র মেরামত আসলে কতটুকু করতে পারবে অন্তর্বর্তী সরকার, অথবা কতটা করে দেওয়া উচিত আপনার মনে হয়? আমি যেটা এই বিষয়ে যেটা আমার বক্তব্য, এখন রাষ্ট্র মেরামতের দায়িত্ব যারা আছে, আমি আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার যিনি আছেন তার সম্পর্কে আই হ্যাভ নো কোয়েশ্চেন। তিনি অত্যন্ত একজন ইন্টেলিজেন্ট পারসন। আর জি, জনাব ইব্রাহিম খলিল, আপনাকে সাউন্ড কমানো অথবা একটু জোরে বলবেন কাইন্ডলি, তাহলে আমাদের হয়তো দর্শকদের শুনতে সুবিধা হবে। এবারে কি শোনা যাচ্ছে? জি, বলুন। আসলে রাষ্ট্র সংস্কারে তারা যে দায়িত্বটা নিয়েছে সেটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। এটা আমরা সাধুবাদ জানিয়েছি, বাংলাদেশের জনগণের সাধুবাদ জানিয়েছে। আমার কাছে আজকে প্রায় আপনার 5ই আগস্টের পরে আমরা প্রায় 5 মাস হতে যাচ্ছে আমাদের এই বর্তমান সরকার, বা না কম, আরো কম ইব্রাহিম খলিল, আপনার সময় আরো কম, 3 মাসের কিছু বেশি আর কি। 3 মাসে কিছু বেশি আছে, 4 মাসের কাছাকাছি। জি। তো আপনার কিন্তু তারা যে দায়িত্বগুলো নিয়েছে তারা কতটা পারবে বা কতটা সফল হবে এ বিষয়ে আমি কোনো মানে সফলতা দেখছি না, তবে তারা চেষ্টা করছে আর কি। আমি যেটা বলবো যে তারা সংস্কার করার চেষ্টা করুক। আমাদের বিশেষ করে যে আমাদের যে ভোটিং ব্যবস্থাটা ছিল আর কি, এই ভোটিং ব্যবস্থার যে মানে ধ্বংসপ্রাপ্ত যে ভোটিং ব্যবস্থাটা ছিল, এই বিষয়ে তারা একটা সংস্কার কমিশন যেটা গঠন করেছে, এবং অলরেডি
চিফ ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো আমার কাছে যেটা বিষয় যে তাদের সংস্কার চালিয়ে যাক, এবং অচিরেই একটা নির্বাচন যদি এই সরকার দিয়ে দেয়, তাহলে যেহেতু দেশটা আসলে রাজনীতিবিদদের কাছেই নিরাপদ আমি মনে করি আর কি। কারণ তারা জানে কিভাবে দেশ চলতে পারে, কিভাবে দেশ চলবে, আর মানুষের মেন্টালিটি, প্রশাসনের মেন্টালিটি। তো ওনারা কাজ করতেছে, অবশ্যই ভালো লাগার একটা উদ্যোগ তাদের। তবে তারা দ্রুত নির্বাচন দেখ, তারা দ্রুত নির্বাচন দিয়ে আহ, আহ, একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে পাওয়ারটা, ক্ষমতাটা ট্রান্সফার করুক, একটা দেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, এটা আমার চাওয়া। আর সংস্কার এর মধ্যে সংস্কার করতে তো সময় একটা লাগবে, সংস্কারও চালিয়ে যাক আর কি। হ্যাঁ, জি। ইলেকশনটা আমি আর কি এক্সপেক্ট করি যে দ্রুত ইলেকশন এক্সপেক্ট করি সরকারের কাছে আর কি। মানে অর্থাৎ আপনি যেটা বলতে সংস্কারের চাচ্ছেন যে যত পাশাপাশি। দ্রুত সম্ভব সমস্যার কাজটা শেষ করে যদি নির্বাচন অথবা হ্যাঁ, ভোটের হ্যাঁ, আয়োজন করেই সরকার, সেটাই হয়তো বা বাংলাদেশের জন্য ভালো হবে, এটা এমনটাই আপনি। বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে। আর যদি যতই এটা ডিলে হবে, আমার আহ, দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনগণ যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। কারণ চারিদিক থেকে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, একটা ষড়যন্ত্রের চেষ্টা অব্যাহতি আছে, আহ, এবং চলমান আছে আর কি। জি। কোনো না কোনো ভাবি যে আপনার যেই স্বৈরাচারী যে সরকার ছিল, তারা কোনো না কোনো একটা চালিয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি যে সরকার সংস্কারের পাশাপাশি দ্রুত একটা নির্বাচন দেখ, নির্বাচন নিয়ে তাদের কোনো কার্পণ্যতা বা ঢিলে না করে দ্রুত একটা নির্বাচন দিলে দেশের জনগণ, দেশের মানুষ আমরা ভালো থাকতে পারবো, আমরা উপকৃত হব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।